আর একটা সবথেকে ভালো জায়গা থেকে আমি গেছিলাম, প্রচুর রিস্কি, আমি একটা মানুষ দেখিনি সেখানে যেতে, যেখান থেকে স্বয়ং পঞ্চ পাণ্ডবরা মহাদেবকে খুঁজতে খুঁজতে যেই রাস্তা দিয়ে গেছিলো, আমি দুদিন সেই রাস্তায় হেঁটে গেছি। মানে পুরো মেন রোড যে এখনকার সময়ে মেন রোড থেকে এক্সট্রা পাহাড়ে, অপোজিট পাহাড়ে যেখানে রাস্তা নেই, শুধু পাহাড় কেটে যতটা রাস্তা বানানো হয়েছে ওইটুকুনি, মন্দির আরও 10 কিলোমিটার দূরে। আমার পায়েও জোর ছিল না অতটা হাঁটার। তাই একটা মাঠ, ফাঁকা মাঠ, এক সাইডে একটা মানে ছোটো একটা উপরে কি টিনের কি একটা দেওয়া, একটা 4টে খুঁটি পোতা, ওখানে শুয়ে পড়েছিলাম। সারাটা রাত কাটানোর পর সকালে উঠে দেখি আমি শ্মশানের পাশে শুয়ে আছি। হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিলো। যে একটা দাদা আমি ফোনটা দিয়েছেন, দাদা একটু ক্যামেরা করে দিও, সেই দাদাটা ফোন ক্যামেরা বন্ধ করে দিয়েছে, আমার হাত পা ঘষছিল। সাইডে পুলিশ ছিল, 2-3টে দাদা ছিল, তারা এসে আমার হাত পা ঘষছিল, আঙুল টাঙুল সত্যি বলতে কেন জানি না এরকম প্যারালাইজ যেমন হয় না, ওরকম বেঁকে যাচ্ছিলো। আমার অবস্থা দেখে কিছুক্ষণ আমাকে বলে যে একে মন্দিরে নিয়ে গিয়ে বাবার দর্শনটা করা। নমস্কার সকলকে, কাকদ্বীপ ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আপনাদের সঙ্গে রয়েছি আনন্দ। আপনারা জানেন, অর্থাৎ কাকদ্বীপ সারাউন্ডেড এলাকার প্রায় সমস্ত মানুষই জানে যে কাকদ্বীপেরই এক যুবক, মাত্র তার বয়স 20 বছর, সে কাকদ্বীপ থেকে পায়ে হেঁটে কেদারনাথ যাত্রা, 83 দিন তার সময় লেগেছে। তো আমাদের আজকের এই অনুষ্ঠান কাকদ্বীপ ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের পডকাস্ট কথোপকথন, এই অনুষ্ঠানে আজকে আমাদের সঙ্গে সেই যুবকই রয়েছে, তার নাম হচ্ছে অপু মুর্মুর। আমরা তাকে স্বাগত জানাবো। অপু, অনেক অনেক স্বাগতম জানাই তোমাকে আমাদের এই পডকাস্ট কথোপকথন শোতে। আগে বলো, কেমন আছো? খুবই ভালো আছি মহাদেবের ইচ্ছায়। তা পায়ে হেঁটে কেন কেদারনাথ যাত্রাটা? সাধারণত চাইলে আমি গাড়িতেও যেতে পারতাম, ট্রেনেও যেতে পারতাম। মহাদেবের প্রতি একটা বিশ্বাস আছে, আর মহাদেবকে আমি মন থেকে কথাও দিয়ে ফেলেছিলাম যে মহাদেব তোমার কাছে যাব, পায়ে হেঁটেই যাব। তা কবে বেরিয়েছিলে তুমি বাড়ি থেকে? 23শে এপ্রিল, হনুমান জয়ন্তীর দিন। ওখানে পৌঁছতে কতদিন সময় লেগেছে? টোটাল 82 দিনে পৌঁছে গিয়েছি, কি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলাম 83 দিনে। 83 দিনে পৌঁছেছো। তা যেই উদ্দেশ্য বা যে মনস্কামনা নিয়ে পায়ে হেঁটে কেদারনাথ, তো সেটা কি পরিপূর্ণ হয়েছে? হ্যাঁ, সব পরিপূর্ণ হয়েছে। আমার আশা ছিল যে কেদারনাথকে দেখব, কেদারনাথে যে জ্যোতির্লিঙ্গটা আছে সেটাকে দেখব, দর্শনও করব এবং জড়িয়েও ধরবো। সব আশা পূরণ হয়েছে, জড়িয়েও ধরেছি, সব আশা পূরণ। তুমি কাকদ্বীপ থেকে যে কেদারনাথ গেলে, এই রুটটা কি ছিল? রুটটা ওয়েস্ট বেঙ্গলের গাদিয়ারা, ঘাটাল, এই সাইড দিয়ে গেছিলাম, আসানসোল, ওই সব সাইড দিয়ে গিয়েছিলাম। তারপরে অন্যান্য যত সিটি আছে সব নাম তো মনে নেই, কিন্তু ঝাড়খণ্ড, তারপরে বিহার, তারপরে উত্তরপ্রদেশ, তারপরে উত্তরাখণ্ড, হরিদ্বার, ঋষিকেশ, তারপরে কেদারনাথ। হরিদ্বার, ঋষিকেশে ওখানে স্টে করেছিলে? হ্যাঁ, একদিন করে স্টে করেছিলাম। একদিন। কত হরিদ্বার থেকে তোমার হচ্ছে গিয়ে পুরো প্রপার কেদারনাথে যে মন্দির, সেখানে যেতে কতদিন লেগেছে? হরিদ্বার থেকে হ্যাঁ টোটাল 310 কিলোমিটার হবে। পাহাড়ি এলাকা, ওখান থেকেই ঋষিকেশ থেকেই স্টার্টিং। 10 দিনের রাস্তা, 30 কিলোমিটার অ্যাভারেজ যেমন হাঁটি ডেলি, কিন্তু ওখানে যেতে 20 দিন লাগছিলো, প্রত্যেক দিন 15-20 দিন। হ্যাঁ, কারণ এক্সট্রা ডবল লেগেছিলো, পাহাড়ি এলাকা উঠতে খুব কষ্ট হচ্ছিলো, তাও 20 দিনে পৌঁছে গিয়েছিলাম। আচ্ছা, তুমি কি রাতেও হাঁটতে নাকি রাতে স্টে করতে? হ্যাঁ, রাতে 8টা, 9টা, 10টা, কিছু কিছু সময় তো 12টা পর্যন্ত হেঁটেছি। রাত 12টা পর্যন্ত হেঁটেছি, কারণ উত্তরাখণ্ডটা সত্যি সেফলি সবাই দেখলাম, ও মানুষ সবাইও বলে যে তুমি হাঁটো, কোনো প্রবলেম নেই। অনেক সাধু সন্ন্যাসীরা হাঁটেছিলাম। তা মানে সকাল কটা থেকে শুরু করতে হাঁটাটা? প্রায় 6টা, 6:30, কিন্তু সকাল 6টা থেকে হাঁটা শুরু করতে রাত 10টা 11টা এরকম হয়ে যেত। হ্যাঁ। সব থেকে নিজের হাঁটার দিক থেকে কষ্টের কোন জায়গাটা মনে হয়েছে, যে কোন স্টেটে আর কি? স্টেটে বলতে উত্তরাখণ্ডের ওই ঋষিকেশ থেকেই হাঁটাটা বেশি টাফ মনে হয়েছে। আর বিহার আর উত্তরপ্রদেশে ওখানে সকাল 9টার পর থেকে হাঁটাটা প্রচুর কষ্ট, কারণ এত রোদ পড়তো, তো ওখানে গাছটা যে খুব কম। তাই আমি যে সেভ লাইফের যে ব্যানারটা নিয়ে বেরিয়েছিলাম, সেটা অনেকজনকে দেখে, আমাকে দেখে নোটিস করে, যদি আমাকে দেখে যদি কেউ লাগাতো ওখানে। কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে মহলটা এখন আপাতত অনেকই ঠান্ডা, কমসে কম 36 এরকম, ওখানে 46, 47, ফিল 49 এরকম, এত গরম। তুমি ওই অত তাপমাত্রায়ও হেঁটে বেরিয়েছো? হ্যাঁ, কারণ সকাল 6টা থেকে বেরোতাম,
সকাল 6টা থেকে 12টা 1টা 2টো পর্যন্ত হাঁটতাম, তারপরে আর রোদে হাঁটতাম না, তারপরে আবার একটু স্টে করতাম 2 ঘন্টা, 4:30 থেকে বা 4টে থেকে হাঁটা শুরু করতাম আবার। কোথায় কোথায় স্টে করতে? যেখানে জায়গা পাই, এটাই সব থেকে আমার বড় ইয়ে যে আমার না খাওয়া ঠিক থাকতো, হ্যাঁ। না ব্রাশ, না স্নান, না থাকা। যখন যখন বলে কোনো ঠিক নেই, মানে মহাদেব যেখানে রাখবে সেখানে থাকবে এই একটা আশা থাকতো। কারণ আমি নিজে ট্রাইও করেছি যে আমি আজকে এখানে থাকবো, আজকে আমি এখানে থাকবো, আজকে শরীরটা ভালো লাগছে না, অজুহাত দিয়ে আমি হোটেলে থাকবো, কিন্তু না, এত হোটেল খুঁজে কত কিছু খুঁজে কিছু কিছু দিন রাস্তার সাইডেই আমাকে শুতে হয়েছে, কিছু কিছু দিন না চাওয়া সত্ত্বেও আমাকে খুব ভালো ভালো কারো কোনো মানুষের বাড়ি, কোনো ভালো বড় মন্দির যেখানে খাওয়া দাওয়া সব কিছু আছে সেসব জায়গায় মহাদেব পাঠিয়ে দিয়েছে। এমনি কোনো সাহায্য পাওনি পথ চলা যখন তুমি হাঁটছো? কোনো মানুষ এসে কোনো সাহায্য? হ্যাঁ হ্যাঁ, অনেক মানুষই সাহায্য করতো, কিছু কিছু মানুষ টাকাও দিত, আমি বলতাম না ধন্যবাদ লাগবে না। কিছু কিছু মানুষ জোর করে দিত যে না তুমি বাবার কাছে দেবে, হাতে গুঁজে দিয়ে যেত, সেটাই নিয়ে রাখতে হতো, কারণ তারাও ভক্তি থেকেই দিচ্ছে যে বাবার কাছে দিও, কিন্তু আমি তাও বলতাম ধন্যবাদ লাগবে না। রাত্রিবেলাও কি রাস্তার কোনো জায়গায় বা যেখানে জায়গা আছে সেখানে ঘুমোতে, নাকি কোনো হোটেল বা কোনো টেন্টে? না, আমি বেশিরভাগ ঢাবাই, আর সব থেকে সত্যি বলতে আমার মন্দিরে শুতে খুব ভালো লাগতো, মন্দিরে শুতে খুব ভালো লাগতো, আর নিজেকে সেফ কমফোর্টেবলও মনে হতো মন্দিরে শুলে নিজেকে একটা কমফোর্টেবলও মনে হতো। আচ্ছা আচ্ছা। আর তো খাওয়া দাওয়া বলতে তো যখন যেমন ভেজই খেতাম। আচ্ছা আচ্ছা। ভেজ খেয়ে খেয়ে যেতাম। এই যে পায়ে হেঁটেই গেছো, সব থেকে কোন স্টেট বা কোন জায়গা খুব ভালো লেগেছে তোমার? আমার সত্যি বলতে উত্তরপ্রদেশে, বিহারে, উত্তরাখণ্ডে আমাদের এই যে ভাগবা রঙের যে গামছাটা সবাই রাখে গলায়, আমার এটাই খুব ভালো লেগেছে। এই জন্য আমিও এখন প্রায় এটা নিয়েই পরে ঘরে এসেছি, তো আমি ওখান থেকে অভ্যেসও হয়ে গেছে, আমি এটা নিয়েই ঘুরে বেড়াই। ওখানে বেশিরভাগ মানুষই কালচারটা যে আমাদের হিন্দু কালচারটা ওখানে খুব, মানে এই যে ভাগবা রঙের গামছাটা খুব সম্মান করে রাখে সবাই গলায়, এটা খুব প্রায় মানুষের গলায়, প্রায় মানুষের গলায়, সবাই মাথায়, আমিও তো মাথায় পরে থাকি, ভিডিওতে দেখেছি নিশ্চয়ই। আচ্ছা অপু, তুমি এখান দিয়ে পায়ে হেঁটে গেছো, এমন কোনো নিজের অভিজ্ঞতা আছে যেটা আমাদেরকে শেয়ার করতে চাইছো, এবং তোমার সঙ্গে বিষয়টা আশ্চর্যজনকভাবে ঘটে গেছে, কোনো অভিজ্ঞতা? হ্যাঁ, একদিন অনেক রাত হয়ে গেছিলো, সকাল থেকে সারাটা দিন হাঁটছিলাম, সেদিন দুপুরে স্টেও করিনি, শরীরটা খুব। কোন স্টেটে এটা? বিহারে। আচ্ছা। খুব টায়ার্ড ছিল শরীরটা, এক্সট্রাও হাঁটছিলাম, মানে আমি অ্যাভারেজ 30 কিলোমিটার হাঁটি, কিন্তু সেদিন 45 কিলোমিটার পর্যন্ত হেঁটেছিলাম। আচ্ছা। শরীরটা খুব ক্লান্ত ছিল, মন্দির আরও 10 কিলোমিটার দূরে, আমার পায়েও জোর ছিল না অতটা হাঁটার। তাই একটা মাঠ, ফাঁকা মাঠ, এক সাইডে একটা মানে ছোটো একটা উপরে টিনের একটা দেওয়া, একটা 4টে খুঁটি পোতা, ওখানে শুয়ে পড়েছিলাম। সারাটা রাত কাটানোর পর সকালে উঠে দেখি আমি শ্মশানের পাশে শুয়ে আছি। শ্মশানের পাশে শুয়ে আছো? শ্মশানের পাশে। তখন কি মনে হলো? কিছু না, কোনো কিছু না, ঠিক আছে, ওম নমঃ শিবায়, কোনো ভয় বা না। তা ওখানে 82 দিনের মাথায় পৌঁছেছো, তো ফার্স্ট যখন কেদারনাথে পা রাখো কি ফিল হলো? আমার যেটা ফিল হয়েছিল না, আমি সত্যি জানি না কোনোদিন কাউকে বোঝাতে পারবো কি না যে আমি কেমন ধরনের ফিলটা করেছিলাম। আমি গিয়ে কেদারনাথের সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ কেদারনাথ মন্দিরটাকে দেখছিলাম, চোখ দিয়ে একা একা জল পড়তেছিল, জল থামাতেই পারছিলাম না। মানে আমার ফিলিংসটা বোঝাতো, মানে সবাই কিছুটা হলেও বুঝতে পারবে। হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিলো, যে একটা দাদা আমি ফোনটা দিয়েছেন, দাদা একটু ক্যামেরা করে দিও, সেই দাদাটা ফোন ক্যামেরা বন্ধ করে দিয়েছে, আমার হাত পা ঘষছিল, সাইডে পুলিশ ছিল, 2-3টে দাদা ছিল, তারা এসে আমার হাত পা ঘষছিল, আঙুল টাঙুল সত্যি বলতে কেন জানি না এরকম প্যারালাইজ যেমন হয় না, ওরকম বেঁকে যাচ্ছিলো। আমার অবস্থা দেখে কিছুক্ষণ আমাকে বলে যে একে মন্দিরে নিয়ে গিয়ে বাবার দর্শনটা করা। আরতির টাইম ছিল, সন্ধ্যা আরতির টাইম। আমি একটা জিনিস নোটিস করলাম, আরতির ওখানে মন্দিরের ভিতরে মানে যারা ভিআইপি জোর 5-6 জন, আর যারা পণ্ডিত তারাই শুধু এন্ট্রি করতে পারে আরতির সময়, মানে মন্দিরের মেন যে জায়গাটায় যেখানে আরতিটা করে। আমাকে ওখানে ঢুকালো ওরা, আমাকে দেখে আমি যে কান্না করছি খুব ভালো লাগলো, যে আমাকে দেখে তারা ভিতরে নিয়ে গিয়েই বসালো, ওখানে বসে আরতিটা করলাম, খুব ভালো লাগলো। আচ্ছা অব্বু, একটা কথা বলি, যে তুমি তো ঋষিকেশ থেকে তো হয়ে কেদারনাথে গেছো, এবং সম্ভবত এটা পুরোটাই পাহাড়ি এলাকা। হ্যাঁ, ঋষিকেশ থেকেই পাহাড় স্টার্টিং, ওখান থেকেই পুরোটাই পাহাড়। এমন কোনো পাহাড়ি এলাকায় হেঁটেছো, এমন কোনো অভিজ্ঞতা আছে যেটা শেয়ার করতে চাইছো? হ্যাঁ, পাহাড়ে যখন হাঁটছিলাম, আমার থেকে আই থিঙ্ক 30-40 মিটার দূরে
পাহাড় ভেঙে পড়েছিল এরকম এত বড় একটা। 30 থেকে 40 মিটার দূরে? হ্যাঁ, কারণ ওখানে এটা কমন, মানে প্রায় পরে। এবার আমারও ভাগ্য ছিল যে আমি ওই টাইমে ওই জায়গাটায় ছিলাম না অতটা দূরে, মহাদেবের ইচ্ছায় সামনে পড়েছিল। ওরকম প্রায় দেখেছি আমি দূরেও পড়ে, কিন্তু আমার সামনে ওটাই পড়েছিল এরকম বড়টা। তারপর কি করলে? চলে গেলাম রাস্তা দিয়ে, অন্য রাস্তা দিয়ে? না ওই রাস্তা, ওই উপর দিয়ে? হ্যাঁ ওর উপর দিয়ে চলে আচ্ছা গেলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা ওখানে গাড়ি তো কোনোভাবেই যাওয়া সম্ভব নয়, পায়ে হেঁটেই? না না, রোডে গাড়ি আছে। এবার আমি যেই রাস্তাটা দিয়ে আর একটা পাহাড়ের অপোজিট রাস্তা দিয়ে, যেখান দিয়ে স্বয়ং পঞ্চ পাণ্ডব গিয়েছিল মহাদেবকে খুঁজতে খুঁজতে কেদারনাথ পর্যন্ত পুরো, সেই রাস্তা দিয়ে আমি 2 দিন হেঁটেছিলাম। প্রচুর রিস্কি রাস্তা, একবার পা স্লিপ খেলে পুরো যা নিচে। ক্যামেরায় হয়তো আমি হয়তো দেখাতে পারিনি সবাইকে যে কেমন রিস্কি, কিন্তু আমি যে নিজে দেখেছি পা স্লিপ খেলে পুরো নিচে। আর মেঘ, মানে মেঘের এত সুন্দর ভিউ না, মেঘ থেকে সাথে পাহাড়, খুব সুন্দর লাগছিল দেখতে। মানে তুমি যেটা মেন রোড যাওয়ার রাস্তা আর কি, সেখানে যাওনি? না, উল্টো পথ দিয়ে গেছো? অন্য অপোজিট পাহাড় দিয়ে, ওর অপোজিট পাহাড়টা দিয়ে। আচ্ছা, তো সেখানে মানে একটুখানি পা ফসকালে পুরো নিচে? হ্যাঁ, কারণ আমি শুনেছিলাম লোকেদের কাছ থেকে, যে আমি তো আগে থেকে জানতাম না যে পাণ্ডবরা কোন রাস্তা দিয়ে গেছিলো। লোকেদের কাছে শুনে মনে একটা এক্সাইটমেন্ট জাগলো যে পাণ্ডবরা নিজেরা মহাদেবকে খুঁজতে খুঁজতে গেছে, আমিও তো যাত্রী, আমিও যাই তাহলে। কিন্তু গিয়ে দেখলাম রিস্কি জায়গা, কিন্তু অপূরূপ সুন্দর। তুমি যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছ তখন তো আরও কোনো যাত্রী ছিল? ওই আমি ঋষিকেশে 2-4 জনের সাথে দেখা হয়েছিল, তারাও যাচ্ছিল আমার তারাও সাথে। তোমার সাথে যাচ্ছিল? হ্যাঁ, ওই জন্য, কারণ ওই জায়গাটায় পুরো 70-80 কিলোমিটার পর্যন্ত না জল না কল কিচ্ছু নেই। এবার আমাদের গায়ে যা ছিল সেটাই। আর সত্যি বলতে আমি গঙ্গা জল খেয়েছি। গঙ্গা জল মানে আমরা নিজেরাই পান করেছি, নর্মাল ওয়াটারের মতোই। ওই গঙ্গা জল দিয়ে আমরা খাবার বানিয়েছি, আমরা গঙ্গা জলই খেয়েছি 2 দিন, পুরো নর্মাল জলের পুরো নর্মাল জলের মতো। আমি প্রথমে বললাম গঙ্গা জল খাবে সত্যি? বলে হ্যাঁ, কেন? ওরা 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 তো জানে খেতে। আমিও খেলাম, খুব ভালো, পুরো নর্মাল সিম্পল জল, আর খুব ভালো। আর আমাদের গঙ্গা জলে সত্যি কোনোদিন পোকা পড়ে না, মানে বুঝলাম না। আমাদের গঙ্গা জল কোনোদিন নষ্ট হয় না। যে কোনো জল তুমি ফেলে রাখবে নষ্ট হবে, গঙ্গা জল কোনোদিন নষ্ট হয় না আমাদের গঙ্গা জল। আচ্ছা আচ্ছা। তো ওখান থেকে ওই পাহাড় হয়ে পুরো কেদারনাথ? হ্যাঁ। তা ওখানে কদিন ছিল? 3 দিন? কেদারনাথে 4 দিন ছিলাম। 4 দিন ছিল কেদারনাথে 4 দিন ছিলাম। তো কেদারনাথ থেকে তো কৈলাস মোটামুটি ঢিলচূড়া দূরত্বে আছে। তো কেদারনাথ থেকে কৈলাসের পাহাড়, যে স্টার্টিং যে পাহাড়, মানে কৈলাস তো অনেক বড় না, আর পুরো মেন তো ওদিকে। এবারে যেই স্টার্টিংটা এই সব জায়গা থেকে, ওটা 50 কিলোমিটার দূরে হবে। অতটা দূর থেকে কৈলাস স্টার্টিং। কীরকম কৈলাসের যে ভোরের কৈলাস যখন সূর্য উদয় হয় আর যখন সূর্য অস্ত যায়, সেই কৈলাসের যে দৃশ্যটা নিজে থেকে তো দেখেছো, একটু যদি বলো আমাদের আর কি। ভোরের কৈলাসটা সকাল সকাল ঠান্ডার মধ্যে কুয়াশায়, আমি তো খালি পায়ে ছিলাম, খালি পায়ে হেঁটে গিয়ে আমার নিজের ফিলিংসটা বলছি, খালি পায়ে উঠে যে সুন্দর মনোরম হাওয়ার সাথে যে কৈলাসটাকে দেখি না, কত সুন্দর সাদা, পুরো হালকা আকাশি আকাশি টাইপের, অপূর্ব সুন্দর লাগে দেখতে। ঠান্ডা ঠান্ডা কিছুটা হাওয়া, তার সাথে সামনে এত সুন্দর কেদারনাথের পিছনে কৈলাস, খুব সুন্দর। এটা ভোরে? হ্যাঁ, ভোরের। আর সন্ধ্যের দিকে? সন্ধ্যের টাইমে কিছুটা কৈলাসটা হালকা গোল্ডেন, মানে সোনালি কালারের মতো হয়ে যায়, সেটাও দেখতে অপূর্ব সুন্দর লাগে। মোট কেদারনাথের সাথে যখন কৈলাসটাকে দেখবে এত সুন্দর লাগবে না, মন জুড়িয়ে যাবে। এখন তো ওখানে মনে বরফ পড়ছে না? না, এখন সব সাইডে নেই, শুধু ওই কৈলাসের যে সাইডটা ওখানেই বরফ আছে। আবার ওটাও গলতে আমি দেখেছি, ভেঙে ভেঙে বরফও পড়েছে দেখেছি। দেখে শুনিয়েছি? হ্যাঁ, আমরা তো প্রায় তো বসে বসে ওখানে থাকি। ওখানে 4 দিন থেকেছো, 4 দিনের কি অভিজ্ঞতা আছে? 4 দিন আমার অভিজ্ঞতা, কারণ আমি সত্যি বলতে ছিলাম, আর আমি সবাইকে সাজেস্টও করবো কেদারনাথে গিয়ে টেন্টে থাকো, যেখানে থাকো, যারা কেদারনাথে যায়। হ্যাঁ, যারা কেদারনাথে যায় সেখানে না গিয়ে না আশ্রমে 1 দিন 2 দিন কাটিয়েছে। তোমরা তো এত জায়গা ঘোরো, এত কিছু করো, কেদারনাথে গিয়ে আশ্রমে থাকার চেষ্টা করো। আশ্রমে গেলে যখন 2-3 দিন ধরে তুমি কেদারনাথে যাবে, দেখবে, আসবে, আশ্রমে থাকবে, আশ্রমে সন্ধ্যা আরতি করবে, সকালবেলা যে খাবার প্রসাদ হিসাবে গ্রহণ করবে, মানে নিজেকে না খুব ভালো লাগবে, মনটা খুব শান্তি লাগে, আলাদা একটা, যে আমি দুনিয়ার মোহ মায়া থেকে সব ত্যাগ করে, না টাকা দিয়ে খাবার কিনে খাচ্ছি না, পুরোটাই ফ্রি। পুরোটাই ফ্রি। নিজের টাকাটা বড় কথা, টাকা দিয়ে খাবার কিনে খাচ্ছি না, কিছু দিয়ে খাচ্ছি না, আমি নিজে, মানে আশ্রমের সেবা করে, সেবা আমরাও করি, সিরিয়াসলি সেবা করে দিই। গুরুজি আছে, আমরা পাথর বয়ে এনে দিই, মানে এতদিন হেঁটে গেছি, শুধু হেঁটে গেছি, যে নিজে কাজ করে, যে মানে এখানে হেঁটে গিয়ে ওখানে গিয়ে মানুষের সেবা করেছো? মানুষের সেবা করেছি, মধ্যে কোনো মানে কষ্ট কিছু মনে হয়? কিচ্ছু না, মানুষের সেবা করেছি, গুরুজিরও সেবা করেছি,
কেদারনাথ মন্দির যখনই টাইম পেতাম সেবা টেবা করে মন্দিরের দিকে ছুটতাম, মন্দির দেখতাম, একটু ভিডিও বানাতাম, আবার আসতাম, খেতাম, রাতে শুয়ে পড়তাম, আবার সকালে উঠতাম, সকালে উঠে খেয়ে দিয়ে আগে আমরা সেবাতে লেগে যেতাম, মানুষের সেবাতে। আর তখন না মনে আসতো না যে আমার ঘর আছে কি নেই, আমাকে টাকা আছে কি নেই, মানে আলাদাই একটা অন্য একটা অনুভূতি। এই জন্য তখনই মনে হবে যে মানুষের টাকায় সব হয় না। সত্যি খুব ভালো লাগছিল 4টে দিন। তো আমি এবার গেলেও যদি টাকা নিয়েও যাই, ট্রেনেও যাই, আমি গিয়ে আশ্রমেই থাকবো না। আবার যাবে? হ্যাঁ, যদি যাই, বাবা যদি ডাকে। এবারে কি হেঁটে নাকি? না না, গাড়িতে। কিন্তু এটা সত্যি ঘর আমি হেঁটে, আর বাবা যেন কোনোদিন না ডাকে হেঁটে সত্যি খুব পরিশ্রম হয়। বলতে নেই যে পরিশ্রম হয়, খুব পরিশ্রম হয়। বাবা চাই যেন কোনোদিন হেঁটে না ডাকে। আর এবারে গেলে মনে গাড়িতে, ট্রেনে গাড়িতে কিছু একটাতে যাবো, কিন্তু হেঁটে না ডাকুক। আর ওখানে কেদারনাথের যে মেন মন্দির, সেখানে আর কিছু দেখার বা ঘোরার কিছু জায়গা? হ্যাঁ, সব থেকে সুন্দর যেমন ভীমশিলা আছে, যার জন্য তুমি যতজন আছে, যে ভীমশিলাটা আছে সেটা কেদার যে মন্দিরকে যে রক্ষা করেছিল, সেই ভীমশিলাকে দেখবে। আর যিনি কেদারনাথ পুরো মানে অল ইন্ডিয়ার ফার্স্ট যে হেঁটে গিয়েছিল, উনার পিছনে মূর্তিও আছে, শঙ্করাচার্য। আচ্ছা, উনার মূর্তিও আছে, উনাকে অবশ্যই দর্শন করে আসবেন। কেন উনার থেকে আমার মনে হয় পঞ্চ পাণ্ডবরাও কেদারনাথের ব্যাপারে অতটা জানে না যতটা উনি জানে। উনি যতটা জ্ঞানী। ওনার মূর্তি ওখানে, ওনার মূর্তি পিছনে আছে কেদারনাথ মন্দিরের থেকে 100 মিটার দূরে। আচ্ছা, পুরোটাই পাহাড় একদম? হ্যাঁ, পুরো চারিদিকে পাহাড়, মাঝখানে পাহাড় কেটেই অনেকটা বড় এরিয়ায় কেদারনাথ স্থাপিত। ওখানে খাওয়া দাওয়া বলতে প্রসাদ কি থাকে? মানে বিক্রি হয়? হ্যাঁ, বিক্রি হয় বাতাসা, নকুলদানা, মিষ্টি। মানে ওখানে হাইফাই রেট, প্রচুর কস্টলি রেটগুলো। তো আচ্ছা, সব তুমি তো আশ্রমে ছিলে? আমি তো আশ্রমে সম্পূর্ণ বিনামূল্যে? হ্যাঁ, আশ্রমে বিনামূল্যে, কিন্তু এটাই যে আশ্রমে সেবা করো, সেবা নাও। আচ্ছা, নো ওয়ার্ক নো ফুড। মানে ওখানে কাজ করো, তুমি খাও। হ্যাঁ, টাকা পয়সা কোনো ওরা বলছে না তুমি কাজ করো। আচ্ছা, নিজের মানসিকতা না, যে আমি মানুষ গেলে কাজ করবেই, একটা ভালোবাসা পেয়ে সেও ভাববে যে আমি একটু সেবা করে দিই, নিজেও সেবা নিই। বাহ, খুব ভালো লাগলো। আমি সবাইকে সত্যি এটা সাজেস্ট করি যে তোমরা যদি কোনোদিন যাও তো আশ্রমেও একদিন থাকো, কেন প্রত্যেকদিন না, 1-2 দিন থেকো। আর ওখানে 4 দিন থাকার পরে কিভাবে এলে তুমি? পায়ে হেঁটে তো নিশ্চয় তুমি আসোনি? না, আমি কিভাবে এলে? ট্রেনেই এসেছি। ট্রেনে এসেছি, কিন্তু আমি মানে আমার একটা ইচ্ছে ছিল যে আমি ঘর থেকে খালি পায়ে কেদারনাথ যাবো। সেটা সত্যি এত গরমে তো জানো তো কত গরমে পূরণ হয়নি। আমি পুরোটাই গেছি চপ্পল পরে, কিন্তু গৌরীকুণ্ড থেকে আমি চপ্পল ফেলে দিয়েছি। গৌরীকুণ্ডটা কোথায় আছে ওটা? গৌরীকুণ্ড থেকেই স্টার্টিং কেদারনাথে, ওটা যে উত্তরাখণ্ডে গৌরীকুণ্ড থেকেই স্টার্টিং। আচ্ছা, কেদারনাথ স্টার্টিং, ট্র্যাক স্টার্টিং। ওখান থেকে কত কিলোমিটার? ওখান থেকে লেখা থাকে 14-15 কিলোমিটার, কিন্তু রিয়েলিটি মে আমি সবাইকে বলে দিই, তোমাকেও বলে দিই যে ওরা 24-25 কিলোমিটার। 24-25 কিলোমিটার? 16 কিলোমিটার মানে যে বোর্ডটা থাকে না, সাইনবোর্ডটা, ওটাতে লেখা থাকে, কিন্তু সত্যি 24-25 কিলোমিটার হবে টোটাল ট্র্যাক। ওখান থেকে গৌরীকুণ্ড থেকে খালি পায়ে গেছো? হ্যাঁ, ওখান দিয়ে পুরোটা খালি পায়ে গেছি। 4 দিন খালি পায়ে ছিলাম। আমি বলছি না, আমি গেছিলাম ওখানে মানসিক শান্তির জন্য, যেটা শান্তিটা যাতে পাই। ভোলে বাবাকে জড়িয়েও ধরলাম, খুব ভালো লাগছে। আর পুরো নর্মাল না, আমাকে টাকা থেকেও যেন মনে হচ্ছে টাকা নেই তো আমি সব কিছু পাচ্ছি, সব ভোলে বাবার আশীর্বাদে। ক্রেডিট লট অফ শিবা, এরকম। তো ও পায়ের অবস্থাটা কি এখন সেটা বলো তো? পায়ের নিচে একটু রক্ত জমে গেছে, ওটা লাভার সময় হয়েছিল, এতদিন কিছু হয়নি। গৌরীকুণ্ডে মানে ওয়েট ব্যাগ না অনেক কিছু নিয়ে আসছিলাম, ওয়েটে নিচে লাভ দিয়েছিলাম, তো খোয়া টোয়া পায়ে রক্ত জমে গেছে নিচে। তা এবারে গেলে গাড়িতেই যাবে? আর পায়ে হেঁটে নয়? না, আমি চাই যে ভোলে বাবাকে বলি আর কোনোদিন পায়ে হেঁটে ডেকেও না, আর মনে যেন কথা না আসে যে পায়ে হেঁটে যাও। এখান থেকে পায়ে ট্রেনে বা গাড়িতে করে গেলে তো একটা খরচ আছে। তো পায়ে হেঁটে এখান থেকে গেছো, কত কি খরচ হলো? না, খরচ বলতে সত্যি হয়েছে, আমি ঘর থেকে কমসে কম 25,000 টাকার মতো মা বাবার কাছ থেকে নিয়েছি। আমিও কাজ করি না এমন না, কিন্তু মা বাবার কাছ দিয়ে সত্যি নিয়েছি। আর আমাদের গ্রামবাসী, আমার বন্ধুরা, ওরাও খুব ভালোবাসে, গ্রামের লোকরাও সাহায্য করেছে। হ্যাঁ, ওরা আমাকে এমনি ছোটোবেলা থেকেই ভালোবাসে, যে এখন যে আমি এসেছি বলে বা গিয়ে ফিরে এসেছি বলে ভালোবাসে এমন না, নাহলে আমি রাগ করতাম সত্যদের উপরে যে আমি গিয়ে ফিরে এসেছি তাই আমাকে ভালোবাসছে। আমাকে এমনি আগে থেকে সবাই ভালোবাসে। হ্যাঁ, আচ্ছা, তুমি তো এখান থেকে যে কেদারনাথ গেলে, তো তোমার মূলত সামাজিক কি বার্তা ছিল? হ্যাঁ, সামাজিক বার্তা মূলত আমার এটাই ছিল, গাছ লাগান প্রাণ বাঁচান। আমি ওয়েস্ট বেঙ্গলটা ক্রস করার পরে আমি নিজেই ফিল করেছি
যে গাছ লাগানোটা যে কতটা জরুরি। বিহার, উত্তরপ্রদেশ, এই যে আর যে ঝাড়খণ্ড, এই যে স্টেটগুলো গাছ নেই বলে এত অতিরিক্ত গরম পড়েছে, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে কয়েক গুণ, প্রায় 10-15 গুণ বেশি গরম ওখানে। আমাদের এখানে নর্মাল 35 ডিগ্রি, ওখানে 45-46 এরকম ডিগ্রি গরম। তো ওখানকার মানুষদের বলেছো? হ্যাঁ বলেছি, আমাকে দেখে এসেছে অনেকে যে বাবু হ্যাঁ তুমি ভালো যে ব্যানার নিয়ে ঘুরছো, আমি আমার স্বপ্ন পূরণ করতে পেরেছি, আমার ইচ্ছেটা পূরণ করতে পেরেছি। কিন্তু আমি তো তার জানি সঙ্গে যদি মানুষের কোনো উপকারে লাগিয়ে আমি তাহলে ভালো না। আবার আমাদের প্রকৃতিকে নিয়ে তাদের অবগত করেছো বিষয়টা। হ্যাঁ, এবং যাওয়ার পথে তো বিভিন্ন রকম মানুষ তোমার সঙ্গে দেখা করতে হ্যাঁ এসেছে। অনেক রকম। মানুষের সঙ্গে কি অভিজ্ঞতা রয়েছে যাওয়ার পথে? আমি সত্যি বলতে মহাদেব আমার কপালে খুব ভালো ভালো মানুষই জুটিয়েছে, খারাপ মানুষ ভুল ভবিষ্যৎ একটা দুটো। কেন জানি না, মহাদেব চাই এটা যে, কি দেখে মনে হলো আর কি? কারণ সবাই খুব ভালো ব্যবহার করেছে। আর কিছু কিছু রাতে ওই ঘুমাতে টুমাতে পারিনি, মদ করে এসে ক্যাচাল করতে যে পাশে, এটাও হয়েছে? এটাও হয়েছে। তখন কি করলে? সারাটা রাত জেগে আছি, কারণ আমার কাছে আমার দামি জিনিস বলতে ফোন আছে, আর আমার ইন্ডিয়ান ফ্ল্যাগ আছে, আর আমার কাছে একটা শিব ঠাকুরে আমি নিজে একটা পাথর রাস্তায় পড়েছিল, যেটা মনে হচ্ছিল পাথরটা যে আমি পাথরটাকে নিই। আচ্ছা, 3টে জিনিস আমার কাছে খুব দামি ছিল, ওই ইন্ডিয়ান ফ্ল্যাগ, মোবাইল আর ওই ছোটো পাথরটা। পাথরটা। হ্যাঁ, ওইগুলো যাতে চুরি না হয়ে যায় ওই ভয়ে তো জেগে থাকতে হবেই। আচ্ছা, এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়। ইন্টারেস্টিং নয়, জিজ্ঞেস করার হলো যে যখন তোমার শরীর খারাপ হতো, জ্বর ফর, তখন কি করতে? ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আর একটু মেডিসিন তো আমার কাছে থাকতো, মেডিসিন খেয়ে নিতাম। যাত্রা থেকে হয়েছিল শরীর খারাপ? হ্যাঁ অনেকবারই হয়েছিল, বেশিরভাগ একটু গা ব্যথা আর জ্বরটাই হতো। তখন মা বাবা ফোন করলে কি বলতে? এইটা একটা কথা, একদিন মা ফোন করেছে, শরীর খারাপের কথা সব বলে দিয়েছি, ভিডিও কলে কান্না করতেছিল। বাবা ঘরে ছিল না, বাবা ফিশিংয়ে গেছিলো। আচ্ছা, তারপর থেকে আরও 5-6 বার শরীর খারাপ হয়েছে। আচ্ছা, কী হয়েছে? ঠিক আছে, আমি একদম মানে শরীরটা এত খারাপ তাও বলতে হচ্ছে ঠিক আছে, কারণ মা তো মা হয় না, সে তো কান্না করবে। ওই জন্য আর বলিনি, মানে মাকে বলাই ছেড়ে দিয়েছে শরীর খারাপ, যখনই ফোন করতে একদম ঠিক আছে। মানে শরীর খারাপ তাও কবার হয়েছিল জ্বর? জানি না, তাও 5-6 বার তো হয়েছে এই 3 মাসের মধ্যে। সহ্য করে মোটামুটি চলেছে? হ্যাঁ, যখন অসুস্থ ছিল তখন কি স্টে করতে নাকি হাঁটতে? আমি সত্যি বলতে প্রথম যতই অসুস্থ হোক আমি 30 কিলোমিটার কমপ্লিট করতাম প্রতিদিন। 30 কিলোমিটার? হ্যাঁ, কিন্তু কিছু কিছু সময় 25, আর শরীর খারাপ বেশি হলে 20, কিন্তু আমি হাঁটতামই, আর রেস্টটা একটু কম নিতাম। যখন রাস্তায় যাচ্ছ বাচ্চারা বা বয়স্ক লোকেরা তখন এসে তোমার কাছে কি বলতো আর কি? হ্যাঁ, আমাদের ওয়েস্ট বেঙ্গলে বাচ্চারা জয় শ্রীরাম এটা বলে না অতটা। আচ্ছা, মানে আমি যতটা দেখলাম, কিন্তু আদার্স যত গেছি, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, সবাই কথা শুনতে বলতো ভাইয়া জয় সীতারাম, আমি বলতাম হ্যাঁ জয় সীতারাম। খুব ভালো লাগতো মানে ওদের মুখে শুনে। আর বেশিরভাগ বাচ্চারা ভাবতো যে মিলিটারির দিকে যাচ্ছি, মানে মিলিটারি যে যায় না, আমি অবশ্য ওটা ভাবতো। সবাই বলতো জয় হিন্দ, আমি বলতাম জয় হিন্দ জয় ভারত। খুব ভালো লাগতো বাচ্চাগুলো যে ওখানে যে এত সুন্দর যে ওদের শিক্ষা বা সব কিছু দিয়েছে ঘর থেকে, ওটাও দেখে ভালো লাগলো। কিন্তু অযোধ্যার ওপর দিকে গেছো? অযোধ্যা, কিন্তু আমি রিয়েলিটিতে আমি জানতাম না যে অযোধ্যা হয়েও যাবো। গেছো? গেছি অযোধ্যা। অযোধ্যা দর্শন করেছো? অযোধ্যা দর্শন করেছি, রাম মন্দির, যে রামলালা নতুন মন্দির। হ্যাঁ, রামলালা প্রতিষ্ঠা হলো। কি এক্সপিরিয়েন্স ছিল অযোধ্যার? ওদের এক্সপিরিয়েন্স, মন্দিরের এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল, কিন্তু মানুষের এক্সপিরিয়েন্স আমার এক ফোঁটাও ভালো লাগেনি। মানে ওখানকার মানুষের, কারণ আমি এত জায়গায় এত মন্দির, আমার মানে আমি যে হাঁটছি আমার ঘরই পুরো রাস্তা, অল ইন্ডিয়া আমার পুরো ঘর। হাঁটছি যখন যাত্রা করছি, আমি বেশিরভাগ মন্দিরে থাকতাম, যেমন বললাম মন্দিরে থাকতে ভালোও লাগতো, কমফোর্টেবল সব। আমার কাছে এইটুকুনি মন্দিরও ভগবান, এইটুকুনি মন্দিরও ভগবান, বড় মন্দির আমার কাছে সব জায়গায় ভগবান একই, সব মন্দির আমার কাছে একই। আমি ওখানে পিঠে আমার ব্যানার সাইনবোর্ড আছে, আমার ইন্ডিয়ার ফ্ল্যাগ আছে, ওটা নিয়ে আমাকে 4-4টে মন্দির ঘুরতে হয়েছে অযোধ্যার মধ্যে, যেখানে শুধু ভগবান চারিদিকে ছড়ানো, সব এখানে ভগবান এখানে ভগবান, সেই জায়গাটাই আমাকে 4টে মন্দির ঘুরতে হয়েছে শুধু একটা রাত থাকার জন্য। মানে ভালো লাগছিল, জানি না কেন, আমি জানি না, মানে মানুষ কেমন জানি না, এতটা জায়গা পড়ে যায়। বললাম সাইডে আমি, আমার কাছে ম্যাট আছে, একটুকুনি জায়গা দরকার থাকার জন্য, আমি শুয়ে পড়ি। না বললো, আমি জোর করে নিয়ে বেরিয়ে গেছি। আমি লাস্টে একটা পার্কে গিয়েই শুয়েছিলাম। তো জিজ্ঞেস করোনি কেন, কি বৃত্তান্ত? না, তাদের মন্দির, তাদের মন্দির। হ্যাঁ, আমি এটাই মেনে চলে এসেছি, মন্দির সবার, কিন্তু আমি এটাই মেনে চলে এসেছি ওখানে ওদের মন্দির।
আমি তো মানি যে সব মন্দিরই, বললাম যে এইটুকুনি ছোটো মন্দির হোক বড়ো মন্দির হোক, সব মন্দির সবার জন্য সমান। একটা যাত্রী যাচ্ছে তা সে তো মন্দিরেই শুবে বা কোনো ঢাবায় কোনো একটা জায়গায় শুবে। 82 দিনের যাত্রা, হুম। সব থেকে খারাপ অভিজ্ঞতা এবং সব থেকে ভালো অভিজ্ঞতা কি ছিল? খারাপ বলতে ওই একটু রাম মন্দিরেরটাই, এই যেটা বললে যে লোকেদের মন্দির তো রামলালার দেখেই মন খুশি হয়ে গেছে, এত জোরে চিলিয়েছি মন্দির পুরো কেঁপে উঠছে। আমি পুরো প্রচুর, সামনাসামনি দর্শন। হ্যাঁ পুরো সামনাসামনি প্রচুর চিলিয়েছি। ওখানে ফোন টোন অ্যালাউ নেই, পুরো একদম অনেক দূর থেকে ফোন ব্যাগ সব রেখে দিয়ে যেতে হবে, শুধু দর্শন করো, প্রণাম করো, জয় শ্রীরাম, দর্শন করে বেরিয়েছো। আর ভালো অভিজ্ঞতা বলতে? ভালো বলতে আমার তো কেদারনাথে গিয়েই মানে এটাই যে আমার, ওটাই তোমার যেটা উদ্দেশ্য ছিল, যেটা উদ্দেশ্য ছিল সেটাই আমার সব থেকে ভালো অভিজ্ঞতা। যে আমি চোখের জল আটকে রাখতে পারছিলাম না, এত কান্না করছিলাম শুধু মহাদেবের জন্য। মানে ওই টাইমটা যে 4 দিন ছিলাম না, আমি মানে অনেক কিছু, মানে যত সুখ ছিল আমি যেন মনে হচ্ছে অনেক সুখ পেয়েছি আমি। আর দরকার নেই, আর কিছু দরকার নেই। আর আচ্ছা, তুমি পায়ে হেঁটে গেছো, এরপরে যদি কেউ, জানি না, যদি কেউ পায়ে হেঁটে যেতে চায়, বেশিরভাগ সব তো এই 2 হুইলার 4 হুইলার নিয়ে যায়, ফ্যামিলি নিয়ে ট্রেনে করে যায়, যদি কেউ পায়ে হেঁটে যেতে চায় কি বলবে তাদের উদ্দেশ্যে? যদি পায়ে হেঁটে যেতে যায় অনেক কিছু তো ক্যারি করতে হয়, যেমন ম্যাট ক্যারি করতে হবে, টেন্ট ক্যারি করতে হবে। আমি সত্যি বলতে ম্যাটটাই ক্যারি করেছিলাম, টেন্ট ক্যারিটা করিনি, ওয়েট লাগছিল এমনি। জামা প্যান্ট ছিল, আবার আমার কাছে মেডিকেট বক্সের মতো, মানে মেডিকেট বক্সই বলা যায়, একটা ব্যাগের ছোট্ট কাপড়ের ব্যাগের মধ্যে যা যা সাবান, শ্যাম্পু, ডেটল, এই সেই নানান ধরনের টুকটাক যাবতীয় ছোটোখাটো জিনিস, যেমন প্যারাসিটামল, ডাইজিন, স্যারিডন, টুকটাক ওষুধ টষুধ যেগুলো নর্মাল সবার শরীর খারাপ হয় সেগুলো অ্যাভেলেবেল ছিল। আর সবথেকে বড় কথা মহাদেবের উপর ভরসা আর ভালোবাসা রেখে ঠিক চলে যাবে। শুধু এই কটা জিনিস ক্যারি করলে এবং বিশ্বাস যে আমি যাবো, এইটা হলেই যাওয়া যাবে। আর সে আমার কোনো ক্ষতি হতে দেবে না। মহাদেব এটাই বলে যে একটা ভক্ত নিশ্চিন্তে সই, যে আমার উপর ভরসা করে থাকে। আচ্ছা অপু, সম্ভবত হাওড়া থেকে প্রথমে একজন যায় পায়ে হেঁটে, হ্যাঁ, এবং হাওড়ার পরে মনে হয় কাকদ্বীপ থেকে তুমি যাচ্ছ, মানে গেছো পায়ে হেঁটে। হবে হয়তো, আমি তো দেখিনি, আমি তো বেরিয়ে গিয়েছিলাম। হ্যাঁ, 82 দিন পায়ে হেঁটে, হ্যাঁ 4 দিন থাকলে, হ্যাঁ তারপরে বাড়িতে ট্রেনে করে চলে এলে, খুবই খারাপ লাগছিল। হ্যাঁ, একটু একটু লাগছিল। আচ্ছা, তুমি তো এখান থেকে যখন ওখানে গেলে তো বিভিন্ন সাধু সন্ন্যাসী তাদের সঙ্গে মিশেছো, কথা বলেছো, তো তাদের সঙ্গে কি অভিজ্ঞতা আছে? অভিজ্ঞতা তো অনেকই আছে। হ্যাঁ, মানে অনেক সাধুদের সাথেই মিশেছি, কিন্তু আমার 2জন সাধুকেই খুব ভালো লাগলো। মানে যারা সাধু হওয়ার মানে সাধু রিয়েল সাধু, তারা তাদের কাছে এমন কিছু ছিল না যে তারা ভালো করে জীবনযাপন করতে পারতো না। আচ্ছা, সব মোহমায়া ত্যাগ করে সব ছেড়ে তারা সাধু হয়েছে। তাদের জন্য শুরু থেকে এখন শেষ পর্যন্ত শুধু শিব, সারাক্ষণ শিব। এইটা কেন মনে হয়েছে? তারা সব কিছুতেই শিবকে খুঁজে বেড়ায়। আচ্ছা, আমি দেখলাম। আর সাধু মানে এটা কি, যে ওরা আমাকে বললো যে সাধু সব মোহমায়া ত্যাগ করে জনকল্যাণের জন্য, তারা সেটাই করে বেড়াচ্ছে, হিন্দু ধর্মের প্রচার করছে সবাইকে। মানে ওদের সাথে বসলে কিছু হলেও, অল্প হলেও না জ্ঞান পাওয়া যায়, কিছু শেখা যায়। হ্যাঁ, কিছু শেখা যায়, মানে নিজেদের ধর্মের ব্যাপারে সব কিছু। বেশিরভাগ তো তারা শিবকে নিয়েই বলে, আমাদের মহাদেবকে নিয়েই, মহাদেবের ভক্তিতে লীন হয়ে থাকে। আর কোনো শিব পুরাণ বা কোনো কিছুতেই লেখা নেই যে আমাদের শিব ঠাকুর গাঁজা খেত। সিরিয়াসলি, এইটা আমার জানা ছিল না। সিরিয়াসলি, আচ্ছা আচ্ছা। শিব পুরাণ, বেদ, আমাদের যে 4টে বেদ আছে, কোনো কিছুতে লেখা নেই যে শিব ঠাকুর গাঁজা খেত। ওরাও এই কথাটা মানে। সে দুটো যে দেখলাম, কেউ গাঁজা খায় না, কেউ খায় না। এখনকার লোকাল সাধু সব গাঁজা খাচ্ছে, এই করছে, শিবের ভক্তিতে লীন হয়ে আছে। জানি না তারা খারাপ না, বলছি না যে খারাপ, তারাও ভালো। ফার্স্ট সাধু আমি যখন 7 দিন বেরিয়েছি ঘর থেকে, মানে এখান থেকে যখন যাও 7 দিন, 1 সপ্তাহ হয়, দেখা হয়েছিল, তার সাথেও কথা বললাম, খুব ভালো লাগলো। এবার দ্বিতীয় যিনি ছিলেন উনি চেন্নাই, তামিলনাড়ু থেকে ছিলেন। আচ্ছা, তার কাছেও এমন কিছু ছিল না। তার 1 কোটি টাকার প্রপার্টি ছিল, 50 লাখ টাকার বাড়ি ছিল, বিএসসি ফিজিক্স কমপ্লিট তার। আচ্ছা, পুরো 1 বছরের পুলিশ ট্রেনিংও নেওয়া, সব কিছু ছেড়ে সে শুধু শিব নাম জপ করে, মানে শুধু মহাদেব আর মহাদেব। সে না কোনোদিন কারো কাছে খাবার চেয়ে খায়, রাস্তায় যদি 10 টাকা ঘুরিয়েও পায়, সে এই আশাতেই থাকে যে শিব তাকে গিফট করেছে, আমাদের মহাদেব তাকে গিফট করেছে।
শুধু এই আশায় যে মহাদেবই খেতে দেবে, মহাদেব থাকার জায়গা দেবে, সব কিছু মহাদেব। তা কি বললো তোমায়? তার সঙ্গে অনেক কথা হয়, ও অনেক কথা বলে, যেমন শিব নাম জপ করবে, ও আবার ধ্যানও করে। সত্যি বলতে এখন আমার সাথে ছিল কেদারনাথ পর্যন্ত, ও এখন বদ্রীনাথে গিয়েছে হয়তো, আমাকে বললো যে বদ্রীনাথ চলে যাবো। আমি বলি আচ্ছা তাহলে ভালো থেকো, যেও। ওনার সঙ্গে কোথায় দেখা হয়েছিল? ওনার সাথে দেখা হয়েছিল ঋষিকেশ। ঋষিকেশ থেকে একদিন হেঁটেছি, হ্যাঁ 30 কিলোমিটার হাঁটা হয়ে গেছে ঋষিকেশ থেকে। তারপরে উনিও একটা যে গ্রুপটা বলছি না, যার সাথে হেঁটেছিলাম, যে পঞ্চপাণ্ডব যে রাস্তা গেছিলো, ওই গ্রুপের সাথে উনিও সবাই জয়েন্ট হয়েছিল। মানে যেই 5-4 জন ছিল, সবাই কেউ কোনো জায়গা থেকে না, সবাই আলাদা আলাদা, কেউ একসাথে ছিল না। সবাই ওখান থেকে সে সেখান থেকে সব এক জায়গায় জয়েন্ট হয়ে হাঁটছিলাম। ওখানে অপরিচিত লোকজন, মানে এত, তুমি কাকদ্বীপ থেকে গেছো, তো কোনো কিছুর অকার্ট ফিল হয়নি? না, এটা না, আমি শুধু ভাবছি হয়তো পাহাড়ি এলাকা, মহাদেবী আমাকে হয়তো একা একা যাবো, এতদিন এসেছি একা একা, সে দেখছে পাহাড়ি এলাকাটা খুব রিস্কি, হয়তো মহাদেবী পাঠিয়েছিল, সে নিজে স্বয়ং এসে না আমার দেখাশোনা করতে পারুক, কিছু জনকে পাঠিয়েছে। তুমি একটু আগে বললে যে তুমি যেটা মেন রোড দিয়ে যাওয়ার কথা সেখানে যাওনি, তুমি উল্টো একটা পাহাড় দিয়ে আছি, পাহাড়ের উল্টো পথ দিয়ে তুমি গেছো। শুনেই তো এক্সাইটেড, যেখান দিয়ে পঞ্চপাণ্ডব গিয়েছিল সেখান দিয়ে আমিও যেতে চাই। তারা যখন ভোলে বাবাকে খুঁজতে খুঁজতে গেছে, আমিও তো যাত্রী, আমিও তো যাচ্ছি ভোলে বাবাকে দেখতে। কিন্তু আমি যে খুঁজতে যাচ্ছি এটা না, আমিও মানি যে ভোলে বাবা শিবলিঙ্গেও থাকে, তুমি পাথরে পুজো করলে পাথর সব পাবে। জায়গায়। হ্যাঁ, আর ওই সন্ন্যাসী যে আন্নাই বলি আমি ওখানে, আন্না মানে বড় ভাই, তামিলে বড় ভাই, আন্না বলে ডাকি, সে এটা খুব ভালো করে মানে যে শিব সব কিছুতে আছে, সব কিছুতে, ও সবসময় এটাই মানে একদম। এবার তুমি তো উল্টো পাহাড়ের উল্টো পথ দিয়ে গেলে, এবং তুমি যেটা বললে যে একটু যদি নড়বড়ে হও মোটামুটি নিচে, হ্যাঁ ভয় লেগেছে কি লাগেনি সেটাকে বলো। হ্যাঁ সত্যি বলতে মানে খুব সেফটিভাবে একটু হাঁটছিলাম, এতটা দিন পায়ে হেঁটে, হ্যাঁ আবার উল্টো রাস্তা দিয়ে, মানে সে পাহাড়ের ওপরে, হ্যাঁ। আবার তুমি বললে যে তোমার সামনে 40 থেকে 30 ফিটের মেয়েতে পাহাড় পাথর পড়েছে, ভয়টা তো হ্যাঁ একটু একটু, কিন্তু আমি না সত্যি বলতে আমি একটু ভুলাম না, আমি যেটা চলে গেছে পিছনে সেটা ভাবি না, গেছে গেছে, হচ্ছে হচ্ছে সব। এবার শুধু একটা ভরসা তো থাকে না যে সে আমার ক্ষতি হতে দেবে না। আমি ছোটোবেলাতে এখনও স্লিপ খেয়ে কোনো ধাম করে আছাড় খেয়ে পড়িনি, মানে স্লিপ খাই, সে সত্যি মহাদেব তোমাকে ভয় দেখাবে, তোমাকে, তুমি, আমরা সবাই তো তার ছেলে না, সে চায় না যে তার ভক্ত কষ্ট পাক, ভয় দেখাবে, অনেক কিছু করবে, কিন্তু সেই সামলে নেবে। আচ্ছা, পুরো বিলীন হয়ে গেছো, বাবা মার তো একটা অবদান রয়েছে। হ্যাঁ, তুমি যখন ওখানে 82 দিন হেঁটে গেলে, হ্যাঁ পৌঁছালে, হ্যাঁ ওখান থেকে যখন ফিরলে, হ্যাঁ বাবা মা যারা গ্রামের লোক যারা তোমার সাহায্য করেছে তুমি বললে, তাদের কি আশা ছিল এবং তারা তোমায় কিভাবে সম্বোধন করলো আর কি? খুব ভালো একদম, মানে আসলাম আর যেই কদিন যে কাটালাম, সবাই ফোন করতো কেমন আছিস, কী করছিস, খাওয়া দাওয়া করছিস কি না। মা বাবা একটু বেশিই ফোন করতো, দিনে 3বারের মতো 4বারের মতো ফোন করতো, বন্ধুরা দিনে 2বার 1বার, পাড়া প্রতিবেশী 2 দিন 1 দিন পর পর ফোন করতো যে বাবু কী করছিস, কেমন আছিস, এই সেই অনেক কথা হতো। একবার মন ভাঙেনি যে বাবা মাকে ছেড়ে এত দিন ধরে হাঁটবো, ওখানে পৌঁছবো, একটু মন খারাপ? এটাই তো, আমি নিজে জানি যে আমি সংসার ধর্ম থেকে কোনোদিন ভয় পেয়ে পিছু হাঁটবো না। আমি অনেক সন্ন্যাসী দেখেছি, তারা আরও একটা ছেলের সাথে পুরো তোমার এজের হবে আর তোমার থেকে একটু বড়ো হবে, সে তার 20 লাখ টাকা ব্যাংকে কার্জা আছে, কার্জা বলতে দেনা আছে 20 লাখ টাকা, সে কিন্তু অত দেনাই ছিল না, তার নিজেরও ভালো বিজনেস চলছিল, 50-60 লাখ টাকা তার ব্যাংকে এমনি অ্যাভেলেবেল পড়ে থাকতো। একটা কারণে করোনার সময় সেও সব কিছু হারিয়েছে, সে এখন যোগী সন্ন্যাসীর মতো ঘুরে বেড়াচ্ছে সব কিছু ছেড়ে। আমি এটাই বলি যে লড়তে শেখো, সবাই, স্বয়ং শ্রীকৃষ্ণই বলেছে যে নিজের সংসার ধর্ম থেকে বড় ধর্ম কিছু হয় না। তুমি মা বাবাকে ছেড়ে আসবে, ভগবান তোমাকে খুশি হবে বলো এটা দেখে? এটাই তো আমি তাকেও বুঝাচ্ছিলাম, সে তার চিন্তাতে সে ঘুরে বেড়াচ্ছে, আমার কথা থরি না শুনবে। মা বাবার জন্য তো মন খারাপ তো হয়েছে। হ্যাঁ একটু হয়েছে তো, হবে না মা বাবার জন্য মন খারাপ? আমি দেখলাম সোশ্যাল মিডিয়ায় তুমি যবে কাকদ্বীপে নামলে, কাকদ্বীপ আটেশ্বর মন্দিরে তুমি পুজো দিলে, যাওয়ার সময় কি পুজো দিয়ে? হ্যাঁ যাওয়ার সময় আগের দিন রাতে পুজো দিয়েছি, সকালবেলা বিশালক্ষী মন্দিরে প্রণাম করে
আমাদের মনসা মন্দিরে প্রণাম করে, আমাদের ঘরে মনসা গাছ আছে, ওনাকে প্রণাম করে তারপর বেরিয়েছি। মা বাবার আশীর্বাদ নিয়ে, পাড়া প্রতিবেশী সবার আশীর্বাদ নিয়ে বেরিয়েছি। তারপরে যখন ফিরলে তখনও সেই একই, আটেশ্বরে গেলাম, পুজো দিলাম, বিশালক্ষী মন্দিরে গেলাম, পুজো দিলাম, মনসা মন্দিরে গেলাম, পুজো দিলাম, ঘরে আসলাম, আমাদের মনসা ঠাকুরকে প্রণাম করলাম। সবাই আসলো, দুধ দিয়ে আমাকে অভিষেক করলো, সবাই দেখা করলো, খুব ভালো লাগলো। যখন ট্রেন থেকে নামলে তখন মানুষ, গ্রামের লোকজন, মা বাবা কি বললো? কি লাভলাম, প্রথমে বন্ধুরা ছুটে এলো মালা নিয়ে, আচ্ছা, সবাই আচ্ছা। গলা জড়ালো, বন্ধু সবাইকে আমিও গলা জড়ালাম, একটু মানে ইমোশনাল, একটু হালকা। এতদিন পরে একদিন পর ফিরছি। আর সবার আগে মা বাবা একটু লেটে আসলো, 2 মিনিট একটু লেট হয়েছে, আসলো। আগে মা বাবাকে প্রণাম করলাম, কারণ ওনাদের থেকে বড় ভগবান তো কেউ হতে পারবে না কোনোদিন, আমি যতটা মানি, এটা আমার মাননা। প্রণাম করলাম, এবার কি সবাই চললো, হাঁটালো, চলো এখন যাওয়া যাক ঘরের দিকে। তাহলে একেবারে এবার আবার যাবে? তুমি বললে তুমি আবার যাবে? হ্যাঁ, ডাকলে পায়েতে নয়, গাড়িতে? গাড়িতেই। অনেক অনেক ধন্যবাদ অপু, আমাদের সঙ্গে থাকার জন্য এতটা সময় ধরে। আপাতত আজকের জন্য আমাদের এই পডকাস্টটি এখানে শেষ করছি। আপনারা দেখতে থাকুন এবং সঙ্গে থাকবেন কাকদ্বীপ ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে। অবশ্যই যদি আজকের এপিসোডটি ভালো লেগে থাকে এবং কোথায় কোথায় ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। এবং আমরা কাকদ্বীপ ফেসবুক ইউটিউব পেজে এরকম আরও নিত্য নতুন বিষয় নিয়ে আমরা আসবো আপনাদের সামনে।